আমি সুভাষ বলছি। শৈলেশ দে, পর্ব 12। হরিপদ ভট্টাচার্য আজও বেঁচে আছেন মল্লিকা। বয়স কম ছিল বলে ফাঁসির রজ্জু তাকে কেড়ে নিতে পারেনি। কিন্তু আজকের এই স্বাধীন দেশে কজন মানুষ তাকে চেনে, কজন তার নাম শুনেছে? রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে না পারে, ইতিহাস তার কৃতিত্বকে বেমালুম অস্বীকার করতে পারে, কিন্তু তোমরা হরিপদর মতো অশেষ নির্যাতনভোগী মানুষগুলোকে যদি আজও তোমরা যথাযোগ্য সম্মান দিতে না পারো, তবে সে লজ্জা তাদের নয় মল্লিকা, তোমাদেরই। এখানেই শেষ হলো না। দিন কয়েক যেতে না যেতে আরও একটি উৎসাহী দেশদ্রোহীকে নিয়তির অমোঘ নির্দেশ মাথা পেতে নিতে হলো এমনি করেই। মাস্টারদা তখন কানুনগো পাড়ার গোপন আস্তানায়। সঙ্গে রয়েছেন সর্বক্ষণের সঙ্গী নির্মল সেন ও গুটি কয়েক বিশ্বস্ত কর্মী। সেদিন তারকেশ্বর দস্তিদার ও বীরেন দে এসে মিলিত হয়েছেন কানুনগো পাড়ার সেই গোপন আস্তানায়। মাস্টারদার সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। আলোচনা শেষ। এবার দুজনকে ফিরে যেতে হবে শহরের সেই নির্দিষ্ট ঠিকানায়। তারকেশ্বর তখন রীতিমতো অসুস্থ। যুব বিদ্রোহের দিন কয়েক আগে সর্বাঙ্গ তার দগ্ধ হয়ে গিয়েছিল বোমা বিস্ফোরণের ফলে। তখনও তার জের মেটেনি। তবু কর্তব্যের প্রেরণায় তিনি এগিয়ে উঠেছেন সব বাধা বিপত্তি উপেক্ষা করে। মেঘে রৌদ্রে মেশামেশি বৈরগী অপরাহ্ন, মন উদাস করা পরিবেশ। রাস্তায় পা দিয়েই সহসা কি দেখে দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল তারকেশ্বরের। অদূরে দাঁড়িয়ে একটি নিরীহ গ্রাম্য লোক। এ গাঁয়েরই কেউ হবে হয়তো, কিন্তু না, একটু নিঃসন্দেহ হওয়া দরকার। মাস্টারদা আশেপাশেই রয়েছেন। মাথার দাম তার ধার্য হয়েছে মোট 10,000 টাকা। তদুপরি সঙ্গে রয়েছেন নির্মলদা। সুতরাং সতর্ক হওয়া প্রয়োজন। পরিকল্পনা মতো বেশ জোরে জোরে খানিকটা পথ এগিয়ে গিয়েই আচমকা দুজনে ঘুরে দাঁড়ালেন পিছনের দিকে। দেখা যাক লোকটি সত্যিই তাদের অনুসরণ করে পেছনে পেছনে আসছে কিনা। যা ভাবা গিয়েছিল ঠিক তাই। তাদের ঘুরে দাঁড়াতে দেখে সঙ্গে সঙ্গে লোকটি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে গেল থতমত খেয়ে। এবার আর চিনতে ভুল হলো না তারকেশ্বরের। শশাঙ্ক দারোগা। সাধারণ পোশাকে থাকলেও লোকটি আসলে কুখ্যাত শশাঙ্ক ভট্টাচার্য ছাড়া আর কেউ নয়। কিন্তু ও এখানে কেন? কি মতলব ওর? মাস্টারদার অবস্থিতির কথাও কিছু জেনে ফেলেনি তো? না, ক্ষমা নেই। এই অহেতুক কৌতূহলের শাস্তি ওকে পেতেই হবে। সর্বাগ্যে মাস্টারদার নিরাপত্তার প্রশ্ন, সুতরাং কোনো রকমেই ওকে ছেড়ে দেয়া চলবে না। সামনেই একটা দুমুখো পথের বাঁক। মনস্থির করে এবার দুজনে দুদিকে এগিয়ে গেলেন দ্রুত পায়ে। অর্থাৎ অনুসরণকারী যে পথ ধরেই আসুক না কেন তার রেহাই নেই। গুলি ভর্তি আর্মি রিভলভার দুদিকেই প্রস্তুত। বাঁক বরাবর এসেই বারেকের জন্য থমকে দাঁড়ালো শশাঙ্ক দারোগা। তাই তো, কোন পথে গেল ওরা? তবে কি শিকার ফসকে গেল হাতের মুঠো থেকে? মুহূর্ত মাত্র পরেক্ষণে কি ভেবে শশাঙ্ক দারোগা এগিয়ে গেল বর্মা গাঁয়ের মেঠো পথ ধরে। নিশ্চয়ই ওরা এ পথে গিয়েছে। যে করে হোক ওদের নাগাল পাওয়া চাই। ধরিয়ে দিতে পারলে অনেক টাকা পুরস্কার, সেই সঙ্গে চাকরিতে পদোন্নতি। না, এ সুযোগ হারালে চলবে না। একটা খড়ের গাদার আড়ালে দাঁড়িয়ে তারকেশ্বর তখন প্রস্তুত। ওই যে শশাঙ্ক দারোগা এগিয়ে আসছে একটু একটু করে। আর একটু কাছে এলেই হয়। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। বুঝি এক লহমার ব্যাপার। তারপরেই তারকেশ্বরের হাতের আর্মি রিভলভার আগুন ছড়ালো। দ্রাম দ্রাম দ্রাম। সঙ্গে সঙ্গেই দারোগাবাবু শুয়ে পড়লেন গুরুতরভাবে জখম হয়ে। পুরস্কারটা যে এমন হাতে হাতে মিলে যাবে তা কে জানত। 1932 সালের 13ই জুন শুরু হলো ঐতিহাসিক ধলঘাট সংঘর্ষ। মাস্টারদা, নির্মল সেন, প্রীতিলতা, অপূর্ব সেন সবাই সেদিন আত্মগোপন করেছিলেন
ধলঘাট নিবাসী সাবিত্রী দেবীর আস্তানায়। হঠাৎ বিরাট এক গোর্খা বাহিনী নিয়ে ক্যাপ্টেন ক্যামেরন এসে হাজির। তারপরই উভয় পক্ষ থেকে শুরু হলো অগ্নিবর্ষণ। প্রথমেই শেষ শয্যা নিলেন সামরিক বাহিনীর অধিকর্তা ক্যাপ্টেন ক্যামেরন, তারপর নির্মল সেন, সবশেষে অপূর্ব সেন। মাস্টারদা অন্যত্র সরে যেতে সক্ষম হলেন প্রীতিলতাকে নিয়ে। হাজার চেষ্টা করেও তার গতিরোধ করা সম্ভব হলো না। মানুষের মৃত্যু আছে, কিন্তু ইতিহাসের মৃত্যু নেই। কোথায় আজ মাস্টারদা? কোথায় প্রীতিলতা বা যুব বিদ্রোহের অন্যতম প্রধান নায়ক, ছোট বড় সবার প্রিয় মহানুভব নির্মল সেন? কেউ আজ বেঁচে নেই। কিন্তু সেদিনের সেই ঘটনা সম্বন্ধে প্রীতিলতার নিজের হাতের লেখা ডায়েরির কয়েকটি পাতা কিন্তু আজও অম্লান হয়ে বেঁচে আছে ইতিহাসের একটি মূল্যবান তথ্যরূপে। বিশেষ কয়েকটি লাইন এখানে তুলে দিচ্ছি। এই দিন নির্মলদা যে সমস্ত কথা বলে যাচ্ছিলেন, তাতে মনে হয় নির্মলদা বুঝতে পেরেছিলেন যে তার যা কিছু বলার আছে সেই দিনই বলে ফেলতে হবে, না হলে হয়তো আর বলা হবে না। নির্মলদা বললেন, মাস্টারদার শেষ কাজটি এখনও বাকি, সেটি হলো ফিমেল অ্যাকশান, মেয়েদের দিয়ে একবার শক্তির খেলা দেখানো। আমি বললাম, আমার বড্ড মরতে ইচ্ছা করছে। নির্মলদা বললেন, তুই কিসের জন্য মরবি? কে জানতো যে কয়েক ঘন্টা পরেই মৃত্যু এসে হাজির হবে, নির্মলদাকে বেঁধে নিয়ে যাবে, আমাকে স্পর্শও করবে না। আশ্চর্য, মাস্টারদার সঙ্গে এই দুদিন ধরে বেশি কথা বলিনি। সারাদিন প্রায় নির্মলদার সঙ্গেই বসেছিলাম। ইহজীবনের সব কথা যেন একদিনেই শেষ করেছিলাম। সেদিন সকালবেলা ভোলার, অপূর্ব সেন জ্বর, এই জ্বর গায়েই সারাদিন কমিক করেছে। এই আনন্দের জীবন্ত নির্ঝরটাকে যতই দেখছিলাম ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি যখন সাগু রান্না করছি, ভোলা তখনও গুনগুন করে আবৃত্তি করে চলেছে, পরাণ আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। আমার হাতে এ জীবনের শেষ খাওয়া সে খেয়ে নিল। ঠিক এই সময় মাস্টারদা নিচ থেকে বিদ্যুৎ বেগে ছুটে এসে বললেন, পুলিশ এসেছে। বুঝলাম এই মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। ওদের বললাম, আমি আপনাদের সঙ্গেই থাকব। মাস্টারদা চোখ বড় বড় করে আদেশের স্বরে বললেন, নিচে মেয়েদের মধ্যে চলে যাও, তাদেরই আত্মীয় বলে পরিচয় দিও। নিচে নেমে গেলাম মই বেয়ে, উপরে ভোলা, অপূর্ব সেন, নির্মলদা ও মাস্টারদা। ততক্ষণে ক্যাপ্টেন ক্যামেরন এসে রিভলভার হস্তে মই বেয়ে উপরে উঠতে আরম্ভ করেছে। নির্মলদা দাঁড়িয়ে গুলি করলেন। ক্যামেরন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেল। দুদিক থেকেই গুলি চলতে লাগলো, মাস্টারদারা উপর থেকে ও পুলিশ বাহিনী নিচে থেকে। হঠাৎ নির্মলদার আর্তনাদ শুনতে পেলুম। আর স্থির হয়ে থাকতে পারলুম না। উপরে উঠতে গেলাম, নিচের মেয়েরা তিনজনেই চেপে ধরল আমাকে। ওদিকে নির্মলদার ব্যথা করুণ কণ্ঠ, রানী রানী। প্রীতিলতার ডাকনাম ছিল রানী। এই অন্তিম সময়েও যদি একটিবার নির্মলদার কাছে যেতে পারতুম, জানি না আমায় কি বলতেন। ভগবান আমাকে একটিবার নির্মলদাকে দেখে আসতে দিলে না। এমন সময় মাস্টারদা ও ভোলা নিচে নেমে এলেন, দেখে ভারী আনন্দ হলো। এতক্ষণ মনে হচ্ছিল ওরা কেউ আর নেই। আমি মাস্টারদার পায়ের ওপর উপুড় হয়ে বললাম, মাস্টারদা, আমাকে ফেলে যাবেন না, আমি আপনার সঙ্গেই যাব। এ সময় আমি দৃঢ় প্রতিজ্ঞ যে মাস্টারদার সঙ্গ ছাড়ব না। মাস্টারদার পাশেই তখন ভোলা দাঁড়িয়েছিল। চোখের একটি পলকে তাকে আর একবার দেখে নিলাম। কি চমৎকার লেগেছিল! এত বড় বিপর্যয়েও চোখে মুখে এতটুকু চাঞ্চল্য নেই। রিভলভারের ট্রিগারে আঙুলটি রেখে মাস্টারদার আদেশের অপেক্ষায় আছে। তিনজনই রওনা হলাম। ভোলা চলল পথ দেখিয়ে আগে আগে। শুকনো পাতার ওপর পায়ের খসখস শব্দ হতেই অন্ধকারের বুক চিরে শব্দভেদী গুলি এসে ভোলার বক্ষভেদ করল। রামকৃষ্ণদা বলেছিলেন ভোলার সাথে আলাপ করতে। আলাপের চূড়ান্ত হয়ে গেল। আজ দুদিন ধরে কেবল ওর হাসি শুনছিলাম। অবশেষে আমারই দু চোখের সামনে সে মরণের কোলে ঝাঁপিয়ে পড়ল।
ইতিমধ্যে কখন যে মেঘে মেঘে আকাশটা কালো হয়ে উঠেছে কেউ তা লক্ষ্য করেনি। এবার বৃষ্টি নামল, প্রথমে টিপটিপ করে, পরে মুষলধারে। ঝড় জল মাথায় নিয়েই প্রীতিলতা সহ এবার মাস্টারদা গিয়ে আশ্রয় নিলেন জ্যৈষ্ঠপুরাতে। শুধু বাইরে নয়, মনেও তখন তার ঝড় বইছে, উদ্দাম ঝড়। সংগ্রামী জীবনের শ্রেষ্ঠ বন্ধু, সর্বক্ষণের ছায়াসঙ্গী নির্মল সেন আজ আর তার পাশে নেই। এ জীবনে আর কোনোদিনই তার ছাড়া পাওয়া যাবে না, এ যে বিশ্বাস করাও শক্ত। মাস্টারদার সেদিনের মনোভাব সম্বন্ধে শ্রদ্ধেয় চারু বিকাশ দত্ত রচিত চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠন গ্রন্থ থেকে কয়েকটি লাইন এখানে তুলে দিচ্ছি। উপরে উঠিয়া মহেন্দ্র মাস্টারদার বিষণ্ণ মুখের পানে তাকাইয়া শিহরিয়া উঠিল। চক্ষুদ্বয় ক্রোটর প্রবিষ্ট, মুখখানি অস্বাভাবিক গম্ভীর ও বিষণ্ণ। তাহার বুক ফাটিয়া একটা কান্নার শহর বাহির হইয়া আসিতেছিল। মহেন্দ্র কাছে বসিয়া এই প্রথম দেখিল মাস্টারদার চক্ষুর কোল বাহিয়া অশ্রুমালা একটির পর একটি ঝরিয়া পড়িতেছে। বেদনা বিষণ্ণ কণ্ঠে মাস্টারদা বলিলেন, আজ আমার বড় দুর্দিন, আজ আমার ডান হাতখানি ভেঙে গেল। সে সময় নির্মলবাবুরই প্রয়োজন সর্বাধিক, ঠিক সেই সময় তাকে হারালাম। আর বলিতে পারিলেন না, কণ্ঠ বাষ্পরুদ্ধ হইয়া গেল। দুর্বহ বেদনাভারে বিপ্লবী নেতা মাস্টারদা ভাষাহারা হইয়া রহিলেন। সেদিনের কুটির আশ্রয়ের প্রতিটি বুকে তখন শোকের ছায়া নামিয়াছে। সবাই জানিলেন তাহাদের নির্মলদা নাই, অপূর্ব সেন নাই। দুরন্ত বাতাসে প্রতিধ্বনি উঠিল, নাই নাই নাই। পরবর্তী ঘটনা অগ্নিযুগের ইতিহাসের একটি বিশেষ স্মরণীয় অধ্যায়। বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। সামরিক পোশাকে সুসজ্জিতা প্রীতিলতার সারা মনে সেদিন সে কি কুলপ্লাবী আনন্দ, সে কি বিরাট পরিতৃপ্তি। বুঝি এমনি একটা লগ্নের জন্যই তিনি প্রতীক্ষা করেছিলেন সারা জীবন। 1932 সাল 24শে সেপ্টেম্বর বিদায় নেওয়ার আগে মাস্টারদাকে প্রণাম করে ভাবাবেগে বললেন, প্রীতিলতা, মাস্টারদার জন্মের মতো যাই, আশীর্বাদ করুন আপনার ইচ্ছার পূর্ণতা সম্পাদনে আমি যেন অযোগ্য না হই। এসো বোন, সস্নেহে প্রীতিলতার মাথায় হাত রেখে জবাব দিলেন মাস্টারদা। বিজয় গর্বে দৃপ্তা ভগিনীর গৌরব নিয়ে ফিরে এসো। আপনার আশীর্বাদ বিফল হবে না জানি, হাসলেন প্রীতিলতা, তবে আমি যাই জন্মের মতো। সব রকম তদন্ত কার্য শেষ হবার পর প্রীতিলতার দেহ ফিরিয়ে দেওয়া হলো তার পিতার হাতে। অগ্নিযুগের প্রথম নারী শহীদ বীরাঙ্গনা প্রীতিলতার পূর্ণ দেহ অতঃপর ভস্মীভূত হয়ে গেল সবার অগোচরে। ভয়ে কেউ সেদিন তাকে শ্রদ্ধা জানাতে আসেনি, সে সাহসও কারো ছিল না। মৃত্যুর আগের দিন অজ্ঞাতবাস থেকে মাকে লক্ষ্য করে প্রীতিলতা যে চিঠিটি পাঠিয়েছিলেন তা সত্যি বড় মর্মস্পর্শী মল্লিকা। চিঠিটি এখানে তুলে দিলাম। মাগো, তুমি আমায় ডাকছিলে, আমার মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যিই কি তুমি এত কাঁদছ? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলুম না। তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে গেলে। স্বপ্নে একবার তোমাকে দেখতে চেয়েছিলুম, তুমি তোমার বড় আবদারের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে, কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। দু চোখ মেলে কেবল তোমার অশ্রুজলই দেখলাম। তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, তুমি আমায় ক্ষমা করো, তোমার বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটিবার তোমাকে দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বোঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা।
প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মাগো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো তোমরা আমার রানীশূন্য রাজ্য দেখে যাও। তোমার সেই ছবি আমার চোখের ওপর দিনরাত ভাসছে। তোমার এই কথাগুলি আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মাগো, তুমি অমন করে আর কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা, দেশটা যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা যে শৃঙ্খলা ভারে অবনতা, লাঞ্ছিতা, অবমানিতা। তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা। যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমার মনে বড়ই ব্যথা দিয়ে এসেছি মা। ইচ্ছা করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছো, আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি। খাবারের থালা নিয়ে আমায় কত সাদাসিদিই না করছো, আমি পিছন ফিরে চলে গেছি। না, আর পারছি না। ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই। আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি। তোমার কাতর ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা, তোমার রানী এত নিষ্ঠুর হতে পারল কি করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। ইতিমধ্যে মামলার রায় বেরিয়ে গেছে। আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টা ব্যর্থ হয়নি। কাউকে প্রাণদণ্ড দিতে সক্ষম হননি বিচারপতি মিস্টার ইউনি। গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, ফণীন্দ্র নন্দী, সুবোধ চৌধুরী, সুবোধ রায়, আনন্দ গুপ্ত, ফকির সেন, লালমোহন সেন, সুখেন্দু দস্তিদার, রণধীর দাশগুপ্ত, সহায়রাম দাস। উপরোক্ত কজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন দ্বীপান্তর। নন্দলাল সিংহের 2 বছর কারাদণ্ড, অনিল বন্ধু দাসের 3 বছর, বাদবাকি সবাই খালাস। অন্য একটি মামলায় সরোজকান্তি গুহকে দেয়া হয়েছে যাবজ্জীবন দ্বীপান্তর। অম্বিকা চক্রবর্তীর প্রাণদণ্ড, তবে সে আদেশ কার্যকরই হয়নি। আপিলে দণ্ড হ্রাস করে দেওয়া হয়েছে যাবজ্জীবন দ্বীপান্তর। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে আমি তুলে দিচ্ছি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার রায়, 12 জনের যাবজ্জীবন দ্বীপান্তর। অদ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার রায় বাহির হইয়াছে। যাবজ্জীবন দ্বীপান্তর। নিম্নলিখিত ব্যক্তিগণের যাবজ্জীবন দ্বীপান্তর হইয়াছে: 1 গণেশ ঘোষ, 2 অনন্ত সিংহ, 3 লোকনাথ বল, 4 আনন্দগুপ্ত, 5 ফণী নন্দী, 6 সুবোধ চৌধুরী, 7 সহায়রাম দাস, 8 ফকির সেন, 9 লালমোহন সেন, 10 সুখেন্দু দস্তিদার, 11 সুবোধ রায়, 12 রণধীর দাশগুপ্ত। কারাদণ্ড: অনিল বন্ধু দাসের 3 বৎসর সশ্রম কারাদণ্ড, নন্দলাল সিংহের 2 বৎসর কারাদণ্ড। মুক্তি ও গ্রেপ্তার: অবশিষ্ট 16 জন আসামিকে স্পেশাল ট্রাইব্যুনাল মুক্তিদান করেন, কিন্তু তৎসঙ্গেই তাহাদিগকে অর্ডিন্যান্স অনুসারে গ্রেপ্তার করা হয়। জেলের ভিতর আসামিদের সমক্ষে রায় প্রদত্ত হয়। আসামিরা উৎফুল্লভাবে বন্দে মাতরম ধ্বনি সহকারে রায় গ্রহণ করে বলিয়া জানা গিয়াছে। সুদীর্ঘ 19 মাস যাবৎ শুনানির পর অদ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার জবনিকাপাত হইয়াছে। 1930 সালের 18 এপ্রিল তারিখে উক্ত ঘটনা সংঘটিত হয়। জিলা ও দায়রা জজ মিস্টার জে ইউনি আইসিএস প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত জিলা ও দায়রা জজ মিস্টার এন লাহিড়ী এবং খাঁ বাহাদুর আব্দুল হাইকে লইয়া গঠিত ট্রাইব্যুনালে উক্ত মামলার অভিযুক্ত 30 জন আসামির বিচার সমাপ্ত হইল। যে 16 জন আসামিকে মুক্তিদান করা হয় তাহাদিগকে বেঙ্গল অর্ডিন্যান্স অনুসারে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং বিশেষভাবে ভাড়া করা একখানি জাহাজে
অন্যান্য দণ্ডিত 14 জন আসামির সঙ্গে তুলিয়া অজ্ঞাত স্থান অভিমুখে সকলকে লইয়া যাওয়া হইয়াছে। আনন্দবাজার, 2রা মার্চ 1932। কিন্তু আসল মানুষটি কোথায়? কোথায় সেই অগ্নিযুগের সব্যসাচী সর্বাধিনায়ক সূর্য সেন? হাজার চেষ্টা করা সত্ত্বেও যে শাসকের ঘুম কেড়ে নেওয়া ওই মানুষটিকে কোনো মতেই ধরা ছোঁয়া গেল না। অবশেষে এলো সেই 1933 সালের 2রা ফেব্রুয়ারি। মাস্টারদা তখন গৈয়ালা গ্রামে। ইংরেজ সরকার তার মাথার দাম ধার্য করেছে 10,000 টাকা। গত 3 বছরের মধ্যে একটি লোকও এ ব্যাপারে পুলিশের সঙ্গে কোনো রকম সহযোগিতা করতে এগিয়ে যায়নি। মাস্টারদা যে তাদের বড় আপনজন। দলের বিশ্বস্ত কর্মী ব্রজেন সেন এ গাঁয়েরই লোক। তিনি মাস্টারদাকে এখানে নিয়ে এসেছেন তার নিরাপত্তার কথা চিন্তা করে। সঙ্গে রয়েছেন শান্তি চক্রবর্তী, কল্পনা দত্ত, সুশীল দাশগুপ্ত, মণি দত্ত প্রমুখ একান্ত অনুগত সহকর্মীর দল। আশ্রয় দিয়েছেন বিশ্বাস বাড়ির গৃহবধূ ক্ষীরোদা প্রভা বিশ্বাস। মাস্টারদার মতো দুর্ধর্ষ বিপ্লবীকে আশ্রয় দেয়া মানে অনিবার্য বিপদকে ডেকে আনা। তবু তিনি নিজের সিদ্ধান্তে স্থির, অবিচল। বিপদ যদি আসে তো আসুক, তা বলে জেনে শুনে এই সর্বত্যাগী মানুষটিকে তিনি হিংস্র হায়নার মুখে ঠেলে দিতে রাজি নন। বিপদ এলো ব্রজেন সেনের দাদা প্রতিবেশী নেত্রসেনের দিক থেকে। স্ত্রী ও ছোট ভাই ব্রজেনের রহস্যময় হাবভাব দেখে তিনি অবাক। রাত দিন ওদের দুজনের কিসের এত ফিস ফিস চাপা গুঞ্জন? কার জন্য ওরা মাঝে মাঝে বাইরে খাবার নিয়ে যায়? কে সেই লোক? আসল খবরটা জানা গেল স্ত্রীর মুখ থেকে। মাস্টারদা এ গাঁয়েই রয়েছেন। খাবারগুলো তাঁরই জন্য। অমূল্যকে খাওয়ালেও যে পূর্ণ হয়। বটেই তো, শুনেই লাফিয়ে উঠলেন নেত্রসেন। পূর্ণ হয় বই কি? অমূল্যকে তো আর যাতা খাওয়ানো যায় না, একটু ভালো মন্দ ব্যবস্থা করতে হয় তো। যাকে বলে করিতকর্মা ব্যক্তি। তাই সঙ্গে সঙ্গেই তিনি থলে হাতে নিয়ে বেরিয়ে পড়লেন বাজারের উদ্দেশ্যে। এমন সুযোগ কখনো হাতছাড়া করতে আছে? মদ আর জুয়ায় সর্বস্ব যেতে বসেছে। টাকাটা পেলে কিছুদিনের জন্য নিশ্চিন্ত। সোজা টাকা তো নয়, যাকে বলে কড়কড়ে 10,000 টাকা। সেদিন রাত্রে সহসা কি দেখে ছোট ভাই ব্রজেন সেন চমকে উঠলেন দারুণভাবে। এ কি, জানলা দিয়ে আলো দেখিয়ে দাদা কাকে সিগন্যাল পাঠাচ্ছে এমন করে? কি ব্যাপার? সঙ্গে সঙ্গে ব্রজেন সেন বিদ্যুৎ বেগে ছুটে গেলেন বিশ্বাস বাড়ির দিকে। যে করে হোক মাস্টারদাকে বাঁচাতে হবে। তার জন্য দরকার হলে নিজের প্রাণ দিয়ে দাদার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মাস্টারদা যে কত বড়, কত মহান, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ক্যাপ্টেন ওয়ামসলির নেতৃত্বে বিরাট এক গুর্খা বাহিনী, বলতে গেলে গোটা বাড়িটাকেই তখন ঘিরে ফেলেছে। মাঝে মাঝে তাদের নিক্ষিপ্ত রকেট বোমার আলোতে সব কিছুই দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠছে। পালাবার পথ নেই বললেই চলে। শুরু হলো প্রচণ্ড গুলিবর্ষণ, হলো উভয় পক্ষ থেকেই। এরই মধ্যে সবাই চেষ্টা করলেন এক ফাঁকে অন্যত্র সরে যেতে। বাড়ির পেছনে একটি বাঁশের বেড়া, তারপরে ময়লা জল ভর্তি একটা এঁদো পুকুর। কোনো রকমে এ দুটো পেরিয়ে যেতে পারলে এবারের মতো হয়তো রেহাই পাওয়া যেতে পারে। এগিয়ে গেলেন সুশীল দাশগুপ্ত। প্রথমেই তিনি কোলে করে কল্পনা দত্তকে পৌঁছে দিলেন বেড়ার ওপারে, তারপর আরও 2-1 জনকে। এবার মাস্টারদার পালা, কিন্তু কার্যত তা আর হলো না। তার আগেই অলক্ষ্য থেকে একটা গুলি এসে সুশীল দাশগুপ্তের হাতটাকেই দিল জখম করে। এবার নিজেই চেষ্টা করে ওপারে পৌঁছে গেলেন মাস্টারদা, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। অন্ধকারে চোখে দেখতে না পেয়ে সহসা তিনি পড়ে গেলেন এক গুর্খা সৈন্যের গায়ের ওপর। ফলে দীর্ঘদিন বাদে চট্টল সূর্য ধরা পড়লেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করে। আর নেত্রসেন, তার কি হলো? কি হলো সেই 10,000 টাকা পুরস্কারের? পুরস্কার অবশ্য তিনি ঠিকই পেয়েছিলেন কিছুদিনের মধ্যেই। সেদিন রাত্রে সেন মশাই বেশ আয়েশ করে খেতে বসেছেন। সারা মুখে তার খুশির ছটা। পুরস্কারের টাকাটা শিগগিরই পাওয়া যাবে বলে জানা গেছে। আর দেরি নেই। সত্যি আর দেরি হলো না। মুহূর্ত বাদেই দেখা গেল তিনি নেই। ভোজালির এক কোপেই তার মুন্ডটা ধড় থেকে আলাদা হয়ে ভাতের থালার উপর গড়াগড়ি খাচ্ছে।
মাস্টারদা বন্দি তা বলে যুববিদ্রোহের কার্যকলাপ কিন্তু এখানেই শেষ হলো না মল্লিকা। এবার হাল ধরলেন প্রিয় শিষ্য তারকেশ্বর দস্তিদার। তার প্রথম লক্ষ্য জেল ভেঙে মাস্টারদাকে মুক্ত করে আনা। যে করে হোক, যে কোনো মূল্যের বিনিময়ে হোক, মাস্টারদাকে চাই। মাস্টারদার অভাব যে কোনোদিনই পূর্ণ হবার নয়। শুরু হলো প্রস্তুতি পর্ব। প্রথমেই বিচারাধীন বন্দী সুখেন্দু দত্ত আর অমূল্য বিশ্বাস ধীরে ধীরে জাল ছড়াতে লাগলেন জেলের ভেতরে। চাল ব্যর্থ হলো না। সিপাহী, জমাদার, ওয়ার্ডার, ডাক্তার ইত্যাদি অনেকেই সে জালে ধরা দিতে লাগলো আস্তে আস্তে। ক্রমশ 8টা রিভলভার, প্রচুর বিস্ফোরক পদার্থ, বিভিন্ন সেল ও ফটকের ডুপ্লিকেট চাবি ইত্যাদি সব কিছুকেই একে একে গিয়ে জড়ো হলো জেলের অভ্যন্তরে। তবু কিছুতেই কিছু হলো না। সেই আগেকার মতো এবারও সব কিছু ফাঁস হয়ে গেল দলের বিশ্বস্ত কর্মী শৈলেশ রায়ের আকস্মিক গ্রেপ্তারের ফলে। 18ই মে তারিখে শুরু হলো গহিরা সংঘর্ষ। তারকেশ্বর দস্তিদার, কল্পনা দত্ত, মনোরঞ্জন দাস প্রমুখ পলাতক বিপ্লবীগণ সবাই সেদিন গহিরা গ্রামের সেই গোপন আড্ডায় উপস্থিত। হঠাৎ রব উঠল, পুলিশ পুলিশ। তারপরেই শুরু হলো একটানা গুলিবর্ষণ, দ্রাম দ্রাম দ্রাম। বিরাট সামরিক বাহিনীর বিরুদ্ধে রিভলভারের শক্তি আর কতটুকু! ফলে অভ্যর্থ গুলির আঘাতে প্রথমেই লুটিয়ে পড়লেন দলের তরুণ কর্মী মনোরঞ্জন দাস, তারপর গৃহস্বামী পূর্ণ তালুকদার আর নিশি তালুকদার। বাধ্য হয়েই তখন কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার প্রমুখ সবাইকে ধরা দিতে হলো একে একে। তাছাড়া উপায় কি? এবার নতুন নেতা নির্বাচিত হলেন বনবিহারী দত্ত। ইতিমধ্যেই বিশ্বাসঘাতক নেত্র সেনকে মৃত্যুদণ্ড দান, কুমিল্লার কুখ্যাত এলিসন হত্যাকাণ্ড ইত্যাদি বিভিন্ন সংগঠনের ব্যাপারে তার ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।